হ্যালো প্রিয় স্টুডেন্ট, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আমি তোমাদের ক্লাস 12-এর সেমিস্টার 4-এর বাঙালির চিত্রকলার ইতিহাস থেকে এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব, যেগুলো কিন্তু তোমরা না দেখলে মিস করবে। তাই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। এখান থেকে আমি যতগুলো প্রশ্ন তোমাদেরকে বলবো সবগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ এই বছরে 2025-এ পরীক্ষার জন্য, কেমন? তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি প্রতিটা প্রশ্নের উত্তরও এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। চলো দেখে নিই তাহলে আমাদের প্রথম প্রশ্ন। বাংলার চিত্রকলার ইতিহাসে অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। এই প্রশ্নটা আসতেই পারে, অথবা দিয়ে এটাও আসতে পারে একই উত্তর, কেমন? বাঙালির চিত্রকলা চর্চার ধারায় অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। ব্যাপারটা একই, কিন্তু একটু প্রথম কোশ্চেনটা একটু অন্যরকমভাবে দেওয়া হয়েছে। উত্তর তো একই হবে, অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান। চলো আমরা দেখে নিই উত্তরটি কিভাবে আমরা লিখব। অবনীন্দ্রনাথ ঠাকুর ছিলেন আধুনিক ভারতীয় ও বাঙালি চিত্রকলার নবযুগের পথিকৃৎ। তিনি শুধু একজন দক্ষ শিল্পী নন, বরং ভারতীয় চিত্রকলাকে নতুনভাবে চিনতে ও গড়ে তুলতে সাহায্য করেছিলেন। ব্রিটিশ শাসনামলে যখন পাশ্চাত্য ধাঁচের চিত্রকলায় জনপ্রিয় ছিল, তখন অবনীন্দ্রনাথ ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতির সৌন্দর্যকে তুলে ধরে বাঙালি চিত্রকলায় এক নতুন দিশা আনেন। দেখো, আমি তোমাদের সাথে উত্তরটাও আলোচনা করার চেষ্টা করেছি, যাতে তোমাদেরকে আর নিজের থেকে উত্তর না বানাতে হয়। তার পরের প্যারাগ্রাফে তোমরা লিখবে, তিনি বঙ্গীয় শিল্পকলা বা বেঙ্গল স্কুল অফ আর্টের প্রতিষ্ঠাতা, যার মাধ্যমে ভারতীয় চিত্রকলার পুনর্জাগরণ ঘটে। তার বিখ্যাত চিত্র ভারত মাতা জাতীয় চেতনা ও স্বাধীনতার ভাব জাগিয়ে তোলে। তার ছবিতে কাব্যিকতা, শান্তভাব, আধ্যাত্মিকতা ও প্রকৃতির কোমলতা সুন্দরভাবে প্রকাশ পেয়েছে। দেখো, যখন তোমরা কোনো বিখ্যাত চিত্র লিখবে তখন সেখানে কোটেশন ব্যবহার করবে। যখন কোনো বাংলার মধ্যে ইংলিশ টার্ম ঢোকাচ্ছ তখন তোমরা সেখানে ব্র্যাকেটের মধ্যে সেটা লেখার চেষ্টা করবে, কেমন? এগুলো কিন্তু লেখার সৌন্দর্য বাড়ায় এবং তোমার নাম্বারেরও সৌন্দর্য নিশ্চয়ই বাড়াবে। তার পরের প্যারাগ্রাফ, অবনীন্দ্রনাথ প্রাচীন ভারতীয়, মোগল ও রাজস্থানী চিত্ররীতি থেকে প্রেরণা নিয়ে চীনা ও জাপানি জল রঙের কৌশল ব্যবহার করেন। ফলে তার ছবিতে প্রাচ্য রীতির কোমলতা ও ভারতীয় ভাবধারা একত্রে মিশে যায়। তিনি শিক্ষক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং নন্দলাল বসু, অসিত হালদার প্রমুখ বিখ্যাত শিল্পীদের গড়ে তোলেন। তার পরের প্যারা, তিনি সাহিত্যও দক্ষ ছিলেন। রাজকাহিনী, খাদার পাখি প্রভৃতি রচনায় তার শিল্পী মন প্রকাশ পেয়েছে। তার পরের প্যারাগ্রাফ যেটা হবে, তো পরের প্যারাগ্রাফ এবং লাস্ট এটাই হবে। কি লিখবে? যে সব মিলিয়ে অবনীন্দ্রনাথ ঠাকুর বাঙালি চিত্রকলা চর্চায় নতুন জীবন ও স্বাতন্ত্র্য এনে দিয়েছিলেন। তার হাতে ভারতীয় শিল্প ফিরে পেয়েছিল নিজের পরিচয় ও মর্যাদা। তাই তিনি যথার্থই ভারতীয় আধুনিক চিত্রকলার জনক নামে খ্যাত। এটা হয়ে গেল তোমাদের প্রথম প্রশ্নের উত্তর। যেহেতু এটা 5 নম্বরের আছে, তাই 5 নম্বরের মতো করে লিখবে, সেটা আবার বাড়িয়ে 10 নম্বর করে দিও না, কেমন? 5 নম্বরে তুমি যত বড়ই লেখো না কেন, তোমাকে তো 5-এ 5ই দেবে। তাই লেখার মধ্যে তুমি সৌন্দর্য ফুটিয়ে তোলো, তোমার পেজের মধ্যে নয়। পেজ তুমি বাড়িয়ে চলে গেলে তাহলে কিন্তু নাম্বার পাবে না। আমি যতটুকু লিখেছি ততটুকু লেখার চেষ্টা করবে, একটু বেশি কম হলেও চলবে। চলো আমরা নেক্সট প্রশ্ন দেখে নেব। বাংলা চিত্রকলার ধারাপথে শিল্পী গগনেন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। এবারে আমরা নেক্সট যে শিল্পীকে দেখতে পাচ্ছি,
গগনেন্দ্রনাথ ঠাকুর? চলো আমরা উত্তরটি আলোচনা করে নিই। গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন বাঙালি আধুনিক চিত্রকলার অন্যতম প্রবর্তক। তোমরা কিন্তু এভাবেই অ্যান্সারটা লিখবে। তিনি অবনীন্দ্রনাথ ঠাকুরের বড় ভাই এবং তার মতোই ভারতীয় শিল্পকলাকে নতুন দিশা দেন। গগনেন্দ্রনাথ প্রথমে ভারতীয় ঐতিহ্য ও পৌরাণিক বিষয় নিয়ে ছবি আঁকতেন। পরে তিনি পাশ্চাত্য চিত্রকলার নতুন ধারা, বিশেষ করে কিউবিজম ও কার্টুন আর্ট থেকে অনুপ্রাণিত হন এবং বাঙালি শিল্পে নতুন রূপ নিয়ে আসেন। তার ছবিতে বাস্তব ও কল্পনার সুন্দর মিশ্রণ দেখা যায়। তো আমি প্রথমেই দিয়েছিলাম তোমাদের এক শিল্পী, তো সেই শিল্পীর যেভাবে তোমরা লিখলে, তো সেরকমভাবেই এই শিল্পীরও কিন্তু লেখাটা লিখতে হবে। আর আমি যেমন প্যারা প্যারা করে দিয়েছি, তোমরাও চেষ্টা করবে প্যারাগ্রাফ করে লেখার। আমি বলবো না যে আমার লেখাটাই তোমরা উত্তরটাই লেখো পরীক্ষার ক্ষেত্রে, লিখলে তো ভালোই হয়। আমি সহজ ভাষাতেই দেওয়ার চেষ্টা করেছি। আর তোমরা যদি মনে করো যে তোমরা কোনো বই থেকে লিখবে বা তোমরা নিজের মতো করে নোটস বানাবে, সেটা তো আরও বেটার, তো তাও করতে পারো, তাহলে আরও বেটার হবে। চলো এবারে আমরা দেখে নেব নেক্সট। তার আগে বলবো, আমার চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে নেবে এরকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তারপরের প্যারাতে তোমরা এটা লিখবে, তিনি সমাজ ও রাজনীতির নানা দিককে ব্যঙ্গ ও হাস্যরসের মাধ্যমে ফুটিয়ে তুলতেন। তার বিখ্যাত ব্যঙ্গচিত্র গ্রন্থ এগুলো হলো, এটা লিখে দেবে। তারপরের প্যারাতে তোমরা লিখবে, গগনেন্দ্রনাথ ছিলেন বঙ্গীয় শিল্পশালার অন্যতম সক্রিয় সদস্য। তিনি চিত্রকলায় স্বাধীন চিন্তা, নতুন রঙের ব্যবহার ও আধুনিক কৌশলের প্রবর্তন করেন। একদম শেষে যেটা উপসংহার হিসেবে তোমরা লিখবে, সেটা কি লিখবে, সব মিলিয়ে গগনেন্দ্রনাথ ঠাকুর বাঙালি চিত্রকলাকে ঐতিহ্যের গণ্ডি পেরিয়ে আধুনিকতার পথে নিয়ে যান। এটা কিন্তু একদম লাস্ট প্যারার মধ্যে লিখবে। তাই তিনি বাংলার আধুনিক শিল্পচর্চার এক অগ্রগণ্য শিল্পী হিসেবে স্মরণীয়। তোমাদের ফোনের স্ক্রিনে দেখে মনেই হতে পারে লেখাটা অনেক ছোট, কিন্তু যখন তোমরা সেটা খাতাতে লিখবে তো সেখানে দেখবে একটা পেজের মতো হয়ে যাচ্ছে। আর তোমরাই একটা নিজেরাই ভেবে দেখো যে একটা 5 নম্বরের উত্তর কত বড় হতে পারে। 1 পাতাই হবে, 1.5 পাতা হবে, 2 পাতা কিন্তু করে দিও না। চলো আমরা এবারে আলোচনা করব নেক্সট প্রশ্ন, যেটা চিত্রকলা চর্চায় যামিনী রায়ের রয়েছে অবদান। তো প্রশ্নটা এভাবে আসতে পারে, বাঙালির চিত্রকলা চর্চায় যামিনী রায়ের অবদান সংক্ষেপে আলোচনা করো। দেখো বলেই দেওয়া হচ্ছে প্রশ্নের মধ্যে সংক্ষেপে, তাই আমাদেরকে তো সংক্ষেপেই আলোচনা করতে হবে। চলো আমরা আলোচনা করি। আধুনিক বাংলা চিত্রকলার ইতিহাসে একজন স্বনামধন্য শিল্পী হলেন যামিনী রায়। তিনি অবনীন্দ্রনাথ ঠাকুরের যোগ্যতম শিষ্যদের মধ্যে অন্যতম ছিলেন। মাত্র 16 বছর বয়সে তিনি গভর্নমেন্ট কলেজ থেকে আর্টসে ভর্তি হন। সেখানে তিনি গুরু হিসেবে পেয়েছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুরকে। এটা হয়ে গেল প্রথম প্যারা। দ্বিতীয় প্যারাতে লিখবে শিল্প বৈশিষ্ট্য বলে তোমরা একটা হেডিং দিতে পারো, বা এরকমও লিখতে পারো, হেডিংটা না দিলেও হবে, কেমন। যামিনী রায় প্রথম দিকে ব্রিটিশ একাডেমিক স্বাভাবিকতা রীতি অনুসরণ করেন। পরে তিনি বাংলা লোকশিল্পের দ্বারস্থ হন। পট চিত্রের প্রতি তার আগ্রহ ছিল সবচেয়ে বেশি। এই জন্য মেদিনীপুর, বেলিয়াতোড়, কালীঘাট প্রভৃতি অঞ্চল থেকে পট সংগ্রহ করা শুরু করেন। দীর্ঘ অনুশীলনের পর তিনি নিজস্ব চিত্রশৈলী কিন্তু তৈরি করেছিলেন। এবারে তোমরা তার চিত্রশিল্পের অন্যতম কিছু বৈশিষ্ট্য দিয়ে দেবে। গ্রাম বাংলার সহজ সরল মানুষ, তাদের দৈনন্দিন জীবনযাত্রা, পশু পাখি প্রভৃতিকে তিনি তার ছবির বিষয় হিসেবে গ্রহণ করেছিলেন। 2 নাম্বার বৈশিষ্ট্যে লিখবে ছবিগুলি যাতে সহজলভ্য হয় সেজন্য ছবি আঁকার উপকরণ হিসেবে
খড়ি মাটি যেটা পাওয়া যায়, ভূষকালি পাওয়া যায়, বিভিন্ন লতা পাতার রস ইত্যাদির ব্যবহার করতেন। পটচিত্র আঁকার সময় তিনি সমতলীয় বর্ণিল পট ব্যবহার করতেন। এই চিত্র শৈলীকে তিনি ফ্ল্যাট টেকনিক নাম দিয়েছিলেন। তবে সেই সময় বাংলা চিত্রচর্চার ক্ষেত্রে বেঙ্গল স্কুলের একাধিপত্য ছিল বলে তার এই টেকনিক কিন্তু কেউ গ্রহণ করেননি। তারপরের প্যারা পুরস্কার ও সম্মাননা, মানে এটা একটা হেডিং দিয়ে দিলে লিখবে শিল্পী হিসেবে যামিনী রায় জীবনে অনেক সম্মান ও পুরস্কার পেয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পদ্মভূষণ পেয়েছিলেন 1954 সালে, ললিত কলা একাডেমিক ফেলোশিপ পেয়েছিলেন 1955 সালে, 1976 সালে তিনি ভারতের প্রত্নতত্ত্ব সর্বেক্ষণ যামিনী রায়ের শিল্পকর্মগুলিকে ভারতের নবরত্নের একটি বলে ঘোষণা করা হয়েছিল, 9 মাস্টার সে যুগে। তো এটা হয়ে গেল তোমাদের যামিনী রায়ের যে অবদান সেটি। এরপরে আমরা দেখে নেব নেক্সট। তার আগে আমি বলবো তোমাদের যদি আরও যে সাহিত্যে রয়েছে, শিল্প সাহিত্য থেকে যেসব রয়েছে তোমাদের, তো সেখান থেকে যদি আরও প্রশ্ন চাই তো অবশ্যই কমেন্ট করবে। আর যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পট শব্দটির অর্থ। এই যে পট শিল্প এটা কি, তো পট শিল্প কি আমরা আলোচনা করব। চলো দেখে নিই। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, অবশ্যই তোমরা পড়ে যাবে। দেখো, পট শব্দটি সংস্কৃত পট্ট শব্দ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে কাপড় বা চিত্র আঁকার পাটি। অর্থাৎ পট মানে হলো যে এমন এক ধরনের কাপড় বা ক্যানভাস যেখানে গল্প বা ধর্মীয় কাহিনী ছবির মাধ্যমে প্রকাশ করা যায়। বুঝতেই পারছো জিনিসটা কি হতে পারে। সামনে থেকে তো দেখোনি, কিন্তু আমরা পড়ে কিছুটা হলেও অনুভব করতে পারছি। পট যে শব্দের অর্থ, এটা প্রথম প্যারার মধ্যে তোমরা লেখার চেষ্টা করবে। পট শব্দটি কোথা থেকে এসেছে, কি তার অর্থটা কি, সেটা অবশ্যই দেবে। তার পরের প্যারাতে তোমরা লিখবে পটশিল্প বাংলার একটি প্রাচীন লোকচিত্রকলার ধারা। এই শিল্পে কাপড়, তালপাতা বা কাগজে প্রাকৃতিক রং দিয়ে ছবি আঁকা হয়। যারা এই কাজ করেন তাদের বলা হয় পটুয়া। তারা সাধারণত ছবির সঙ্গে গান বা গল্প বলেন, যাকে পট গান বলা হয়। এখান থেকেও দেখো ছোট ছোট প্রশ্ন, 3 নম্বরের ক্ষেত্রে হয়ে যাবে। পট গান কাকে বলে সেটা নিয়ে একটু যদি ব্যাখ্যা করতে দিল, সেটা তোমরা এখান থেকেও পেয়ে যাবে। তার পরের প্যারাতে লিখবে পটচিত্রে দেবদেবীর কাহিনী, লোকগাথা ও সামাজিক ঘটনার ছবি দেখা যায়। রঙগুলি তৈরি হয় ফুল, গাছের পাতা ও মাটি থেকে। এই শিল্প পশ্চিমবঙ্গের মেদিনীপুর, বীরভূম প্রভৃতি জেলায় কিন্তু বেশি প্রচলিত। কোন কোন জেলাতে অবশ্যই দিতে হবে। তারপরে এবং লাস্ট যে প্যারাতে তোমরা লিখবে পটশিল্প বাঙালির লোকজ ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এতে শুধু ছবি নয়, শিল্প, সংস্কৃতি, জীবনধারার প্রতিফলন ঘটে। তারপরের প্রশ্ন এবং লাস্ট আমাদের প্রশ্ন যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে বাংলা চিত্রকলায় সুনয়নী দেবীর বিখ্যাত কেন, বাংলা চিত্রকলায় তিনি কেন বিখ্যাত সে নিয়ে। তো চলো আমরা দেখে নিই। সুনয়নী দেবী বাংলা চিত্রকলার ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ ও বিশিষ্ট শিল্পী। তিনি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ভ্রাতুষ্পুত্রী এবং অবনীন্দ্রনাথ ও গগেন্দ্রনাথ ঠাকুরের পরিবারের সদস্য। বাঙালি নারী হিসেবে তিনি ছিলেন আধুনিক শিল্পচর্চার এক সাহসী পথিকৃৎ। তার পরের প্যারাতে লিখবে সুনয়নী দেবী কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ না করেও নিজের অন্তর্গত অনুভূতি ও কল্পনা জগৎ থেকে এক স্বতন্ত্র শিল্পরীতি সৃষ্টি করেছিলেন। তার ছবিতে দেখা যায় আধ্যাত্মিকতা, কাব্যিকতা ও লোকজ ভাবনার এক অনন্য মিশ্রণ। তিনি মূলত দেবদেবী, নারী জীবন ও ভক্তিভাবের দৃশ্য চিত্রিত করেছেন। তার ছবির মধ্যে কি ফুটে উঠেছে সেটা তো অবশ্যই আমাদেরকে সেই প্রশ্নের মধ্যে আলোচনা করতে হবে। এবং ওনার সম্পর্কে প্রথম প্যারাতে লিখবে। দেখো যতগুলো উত্তর দিলাম সবগুলো নিয়ে ওনাদের সম্পর্কে একটু করে প্রথম প্যারাতে আছে, ভালো করে লক্ষ্য করলেই তোমরা বুঝতে পারবে অ্যান্সারগুলো।
তার পরের প্যারাতে লিখবে তার চিত্রকলায় রঙের ব্যবহার ছিল মৃদু ও স্নিগ্ধ, রেখাগুলো ছিল কোমল ও সহজ। তিনি নিজের শিল্পে ভারতীয় ও ঐতিহ্য আধ্যাত্মিক ভাবধারাকে জীবন্ত করে তুলেছিলেন। তার ছবিতে পাশ্চাত্য প্রভাব খুবই কম, বরং দেশীয় ও লোকজ রীতির প্রতি গভীর টান ছিল। তার পরের প্যারা, সুনয়নী দেবীকে বাংলার প্রথম দিকের নারী চিত্রশিল্পী বলা হয়, যিনি পুরুষ শাসিত সমাজের থেকেও নিজস্ব শিল্পচিন্তা ও সৃজনশীলতার প্রকাশে সফল হন। তার শিল্পকর্ম পরে বঙ্গীয় শিল্পশালায় অর্থাৎ বেঙ্গল স্কুল অফ আর্ট আন্দোলনের ভাবধারার সঙ্গে যুক্ত হয়। এই প্যারাটা কিন্তু লাস্ট নয়, লাস্ট প্যারা আমাদের এর পরেই আসছে। তার আগে আমি বলবো, এই যতগুলো প্রশ্ন দিলাম মোটামুটি সবগুলোই তোমাদের 2025-এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রশ্ন। কেমন? লাস্ট প্যারা যেটা আলোচনা করবে, একদম লাস্টে তোমরা এইটা লিখবে যে সুনয়নী দেবী বাংলা চিত্রকলার ইতিহাসে বিখ্যাত কারণ তিনি ছিলেন বাঙালির প্রথম আধুনিক নারী চিত্রশিল্পী, যিনি দেশীয় ঐতিহ্য, ধর্মীয় ভাবনা ও কাব্যিক সংবেদনশীলতার সমন্বয়ে এক স্বতন্ত্র শিল্প ভুবন নির্মাণ করেছিলেন। তার অবদান বাংলা চিত্রকলার ইতিহাসে এক অনন্য অধ্যায় হিসেবে চিরস্মরণীয়। এটা হয়ে গেল তোমাদের এই প্রশ্নটার উত্তর। এই ছিল আজকের আমার ভিডিও। যতগুলো প্রশ্ন দিলাম মন দিয়ে পড়তে থাকো, বুঝে পড়ো, মুখস্থ করে নয়। মুখস্থ করলে দীর্ঘদিন সেটা কোনো দিনই স্থায়ী থাকবে না তোমাদের মাথাতে। মস্তিষ্কে যদি তুমি দীর্ঘদিন ধরে সেটা সংরক্ষণ করতে চাও, তাহলে অবশ্যই বুঝে বুঝে পড়ো, দেখবে অনেক দিন ধরে তোমার মাথার মধ্যে থাকবে। পরীক্ষার হলেও কিন্তু তুমি লিখতে পারবে, নিজে বানিয়েও লিখতে পারবে। কিন্তু শুধু যদি তুমি না বুঝেই মুখস্থ করে গেলে ঝরঝরিয়ে, পরীক্ষার হলে গিয়ে ভুলে যাবে, আর একটা লাইন ভুলে গেছো মানে পরের লাইন আর মনে পড়বে না। এটাই হয়ে থাকে আমাদের সাথে, তাই না? যতটা দিলাম করো, আরও লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করব এই বিষয়ে আরও তোমাদেরকে ভিডিও শেয়ার করার, আরও প্রশ্ন নিয়ে আলোচনা করার। আর যদি সাহিত্য সম্পর্কে কোথাও আটকাও, কোনো অসুবিধা হয়ে থাকে, অবশ্যই একটা কমেন্ট করবে। তোমাদের আমি প্রতিটা ভিডিওতেই বলে থাকি, যদি কমেন্ট করো আমি অবশ্যই তোমাদেরকে সেই অনুযায়ী ভিডিও দেব। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি নেক্সট ভিডিও তোমাদের জন্য খুব শীঘ্রই আনবো। আর একটা কথা বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি, সাবস্ক্রাইব করে নাও। অনেক ভিডিও গুরুত্বপূর্ণ তোমরা কিন্তু দেখতে পারবে অতি শীঘ্রই। আজকের ভিডিওটি আমার এ পর্যন্ত থাকলো। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো।